আজ 14ই ফেব্রুয়ারি শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অধীরের প্রশংসা হুমায়ুনের। ইউসুফ ফালতু লোক অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছিল। আসন সমঝোতায় টানাপোড়েন। আইএসএফ এর 43টি আসনের দাবিতে চাপে সিপিএম। জোট নিয়ে বাড়ছে অস্বস্তি। অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে। বাংলাদেশে বিএনপির জয়ের শুভেচ্ছা জানালেন মমতা, দিলেন সুসম্পর্কের বার্তা। গম্ভীর অধিবেশনে হাসির ফুলঝুরি। জুন মালিয়া ও সৌগত রায়ের স্বভাবসিদ্ধ খোশ গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরপর অ্যাক্সিডেন্ট। লাল পোশাকে হঠাৎ যজ্ঞ করতে বসলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার ঘনিষ্ঠ নেতা কেন বিজেপি ছাড়লেন, নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা। মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের ওপরেই বিজেপির পোস্টার। খড়িবাড়িতে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের। স্বাধীনতার পর প্রথমবার ঠিকানা বদলালো প্রধানমন্ত্রীর দপ্তরের। সেবা তীর্থ উদ্বোধন মোদির। বেলডাঙ্গা সহ 4 থানা সিসি ক্যামেরা লাগাতে 1,55,00,000 টাকা দিলেন ইউসুফ পাঠান। রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি। একজন সাংসদকে আদৌ কি সংসদ থেকে সরানো যায়? বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। অধীরের প্রশংসা হুমায়ুনের। ইউসুফ ফালতু লোক অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছিল। রাজ্যের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির। তিনি স্বীকার করেছেন ইউসুফ পাঠানকে জেতানোর সিদ্ধান্ত ভুল ছিল। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন সুযোগ পেলে আবারও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সমঝোতায় ফিরতে পারেন। হুমায়ুনের অভিযোগ, নির্বাচনে জয়ের পর ইউসুফ পাঠান এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে তাকে সমর্থনের আবেদন জানানো হলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি তার। এমনকি অধীর চৌধুরীকে হারানোকে মুর্শিদাবাদের মানুষের ভুল বলেও মন্তব্য করেন তিনি। 2029 সালে লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে হুমায়ুন জানান, আগামী দিনে ইউসুফ পাঠানকে পরাজিত করে অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোই তার লক্ষ্য। একই সঙ্গে নাম না করে তৃণমূল নেতৃত্বকেও কটাক্ষ করেন তিনি। দল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। 2026 বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি। তার দাবি, সরকার গঠনে প্রভাবশালী শক্তি না হলে নিজের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর হুমায়ুন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোট গড়তে তিনি আগ্রহী। যদিও এই সম্ভাব্য সমীকরণ নিয়ে এখনো চূড়ান্ত অবস্থান জানায়নি সিপিএম, তবে বিষয়টি ঘিরে বাম শিবিরের অন্দরে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন জোটের সমীকরণের জল্পনা আরো জোরালো হচ্ছে। আসন সমঝোতায় টানাপোড়েন। আইএসএফ এর 43টি আসনের দাবিতে চাপে সিপিএম। জোট নিয়ে বাড়ছে অস্বস্তি। সিপিএম ও আইএসএফ এর মধ্যে আসন সমঝোতা নিয়ে জোর দর কষাকষি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত আলামউদ্দিনে বৈঠকে বসেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। সিপিএম আইএসএফ কে প্রায় 25টি আসন ছাড়তে রাজি হলেও আইএসএফ 43টি আসনের দাবিতে অনড় রয়েছে। গত রবিবার আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠকে এই 43টি আসনের দাবি স্থির হয়। সেই অনুযায়ী বৈঠকে নওশাদ এই দাবি জানান। তবে চাপ বাড়ালে সিপিএম সর্বোচ্চ 30টি আসন পর্যন্ত ছাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে। আসন সমঝোতায় দেরি হওয়ার আগেই নওশাদ নিজের পছন্দের আসনে প্রার্থী ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছিলেন, যা সিপিএম কে চাপে ফেলে। এরপরেই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়। যদিও বৈঠকের পর চূড়ান্ত আসন সংখ্যা নির্ধারিত হয়নি। সিপিএম সূত্রে জানা গেছে বিষয়টি জেলা কমিটি ও বাম শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে আইএসএফ যেসব আসন চাইছে তার মধ্যে কিছু নিয়ে সিপিএম এর আপত্তি থাকলেও বৃহত্তর জোটের স্বার্থে সেগুলি ছাড়ার পক্ষে যুক্তি দেন নওশাদ। এদিকে আসন বন্টন নিয়ে অসন্তোষ বাড়ছে বাম শরিকদের মধ্যেও। কংগ্রেস জোটে না থাকায় ফরওয়ার্ড ব্লক ও আরএসপি এবার বেশি আসন চাইছে, কিন্তু তাতে রাজি নয় সিপিএম। ইতিমধ্যেই সেলিম বৈঠক করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে। পাশাপাশি মিমের তরফেও দাবি করা হয়েছে যে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। অর্থাৎ আইএসএফ, হুমায়ুন শিবির ও মিমকে নিয়ে বড় জোট গঠনের চেষ্টা চলছে। এই সম্ভাবনা ঘিরে সিপিএম এর অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের অনেক নেতাই সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে থাকা শক্তিগুলির সঙ্গে জোটে আপত্তি জানিয়েছে। বামফ্রন্টের শরিকদের একাংশ আইএসএফ, মিম বা হুমায়ুন ঘনিষ্ঠ শক্তির সঙ্গে সমঝোতার বিরোধিতা করছে। অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে। বাংলাদেশে বিএনপির জয়ে শুভেচ্ছা জানালেন মমতা, দিলেন সুসম্পর্কের বার্তা। বাংলাদেশের নির্বাচনে বড় জয়ের পর সে দেশের জনগণকে এবং বিএনপি নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্সে বার্তা দিয়ে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কে আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। নিজের পোস্টে মমতা লেখেন, বাংলাদেশের সকল নাগরিককে তার শুভেচ্ছা ও আগাম রমজান মোবারক। পাশাপাশি তারেক রহমান ও তার দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিকে অভিনন্দন জানান তিনি। দুই বাংলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এদিকে
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দিল্লির তরফেও শুভেচ্ছা বার্তা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই ফলাফল বাংলাদেশের মানুষের তার নেতৃত্বের ওপর আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন মোদী। একই সঙ্গে তিনি জানান, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে ভারত ভবিষ্যতেও দৃঢ়ভাবে থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। উল্লেখ্য, এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী প্রশাসনের পরবর্তী নতুন সরকার গঠনের লক্ষ্যে। ওই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। 2024 সালের আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে নির্বাসনে রয়েছেন। 13তম সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই ন্যাশনাল চার্টার সহ 84 দফার সংস্কার কর্মসূচি কার্যকর করার বিষয়ে মত নেওয়া হয়েছে। প্রায় 35 বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তারেক রহমান। গম্ভীর অধিবেশনে হাসির ফুলঝুরি। জুন মালিয়া ও সৌগত রায়ের স্বভাবসিদ্ধ খোশ গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে অনেকেই গাম্ভীর্যের চেয়ে বেশি চেনেন তার স্বতঃস্ফূর্ত স্বভাব, রসবোধ এবং নির্ভার আচরণের জন্য। রাজনৈতিক মঞ্চ হোক বা ব্যক্তিগত মুহূর্ত, তিনি বারবার নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা নজর কেড়েছেন। বৃহস্পতিবার লোকসভার অধিবেশন চলাকালীন সেই চেনা ছবি ধরা পড়ে। আলোচনার মাঝেই তাকে দেখা যায় দলেরই সাংসদ জুন মালিয়ার সঙ্গে কথোপকথনে মগ্ন থাকতে। সেই সময় সামনে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং অধ্যক্ষের আসনে ছিলেন কৃষ্ণপ্রসাদ তেন্নেতি। তবে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি পেছনের সারির এই আনুষ্ঠানিক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় বেশি নজর কেড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জুনের পাশে বসে কিছু বলছেন সৌগত, আর দুজনের মুখেই হাসি। এরপরেই নেট মাধ্যমে নানা রসিক মন্তব্য ভেসে আসে। কেউ বলেন আসল আলোচনা নাকি পিছনেই চলছে, আবার কেউ ভালোবাসার সপ্তাহের প্রসঙ্গ টেনেও মজা করে। দলের অন্দরে তার এই সহজাত ভঙ্গি নিয়ে মাঝে মাঝে হাসি ঠাট্টা শোনা গেলেও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংসদ হিসেবে তার প্রভাবশালী অবস্থানের কারণে সরাসরি সমালোচনায় খুব কমই কেউ এগিয়ে আসেন। লোকসভায় জুন মালিয়ার সঙ্গে তার এই খোশ গল্প হয়তো নিছকই স্বাভাবিক আলাপচারিতা, তবে জনজীবনে থাকা নেতাদের প্রতিটি মুহূর্তই এখন নজরবন্দি। সংসদের আনুষ্ঠানিক পরিবেশের মাঝেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের যে ঝলক ধরা পড়ে সাম্প্রতিক এই ভাইরাল দৃশ্য যেন তারই এক নতুন উদাহরণ। পরপর অ্যাক্সিডেন্ট, লাল পোশাকে হঠাৎ যজ্ঞ করতে বসলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা এলাকায় গত কয়েক বছরে একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক সময়ে দুই তৃণমূল নেতা সহ সাধারণ মানুষের অকাল মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ। তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায়ের দাবি, গত 2 বছরে তার বিধানসভা এলাকায় 50 জনেরও বেশি মানুষ দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে সকলের মঙ্গল কামনা, দুর্ঘটনায় মৃত্যুদের আত্মার শান্তি এবং ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য বিধায়ক খগেশ্বর রায়ের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলা ভাষা কালী মন্দির প্রাঙ্গণে এক বিশেষ মহাযজ্ঞের আয়োজন করা হয়। বিধায়ক জানিয়েছেন, অল্প বয়সে অনেকেরই মৃত্যু হয়েছে বলে এই যজ্ঞের পরিকল্পনা করা হয়েছে যাতে সবাই শান্তি পায়। যজ্ঞে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অন্যান্য নেতা কর্মী ও মৃতদের পরিবারের সদস্যরা। তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আমজনতা ও যুক্তিবাদী সংগঠনের দাবি, যজ্ঞ করে দুর্ঘটনা রোধ হবে না, বরং বাড়তে থাকা জনসংখ্যা ও যানবাহনের সঠিক ব্যবস্থাপনা, আরও পুলিশ নিয়োগ, ট্রাফিক কাঠামো উন্নয়ন এবং সচেতনতার প্রচার বাড়ানো দরকার। বিরোধী দলগুলিও এটিকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার ঘনিষ্ঠ নেতা কেন বিজেপি ছাড়লেন, নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপির জোর ধাক্কা। প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুক্রবার কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তমলুক সাংগঠনিক এলাকার নেতা সুজিত রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। চন্দন মণ্ডল 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অশোক দিন্দাকে জেতাতে মরিয়া হয়ে লড়াই করেছিলেন, কিন্তু জয়ের পর অশোক দিন্দা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চন্দনকে পাত্তা দেননি। এতে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি নির্বাচনের মুখে অশোক দিন্দা শুভেন্দুর মাধ্যমে চন্দনকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু শুভেন্দু কড়া ভাষায় ধমক দেন। এতে চটে যান চন্দন। তিনি আগে সিপিএম করতেন, পরে বিজেপিতে যোগ দেন। 2019 থেকে 2025 পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সম্পাদক এবং সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী স্থানীয় বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের যোগদানের পর চন্দন বলেন, এটা রাজনৈতিক নয়, নৈতিক সিদ্ধান্ত। ময়নার মানুষের জন্য কাজ করতে চান তিনি। অশোক দিন্দা এলাকাবাসীর জন্য কোনো কাজ করেননি। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্যা জানিয়েছেন, তারা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, এবার অশোক দিন্দার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন চন্দন।
বেলডাঙ্গা সহ 4 থানায় সিসি ক্যামেরা লাগাতে 1,55,00,000 টাকা দিলেন ইউসুফ পাঠান। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ পুলিশ জেলাকে নিরাপত্তা জোরদার করার জন্য 1,55,00,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করেছেন। এই অর্থ সংসদ তহবিল থেকে দেওয়া হয়েছে এবং মূলত নওদা, বেলডাঙ্গা, রেজিনগর ও শক্তিপুর এই 4 থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবহার করা হবে। শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর কার্যালয়ে পুলিশ সুপার ধীতিমান সরকার প্রেস বিবৃতিতে এই তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইউসুফ পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। বিশেষ করে বেলডাঙ্গা থানা এলাকায় বহিরাগতদের গতিবিধি নজরদারি করা এবং সামগ্রিক নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন পয়েন্টে সিসিটিভি লাগানো হবে। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অর্থ বরাদ্দ পাওয়ার পর ক্যামেরা স্থাপন ও তার টানার কাজ শুরু হবে। সম্প্রতি বেলডাঙ্গা এলাকায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। ধর্মীয় মিটিং মিছিল বেড়েছে এবং বিধানসভা নির্বাচনের আগে বহিরাগতদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সাংসদের এই উদ্যোগে 4 থানা এলাকায় নিরাপত্তা বেষ্টনী আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে। যত খুশি করুক, বাড়ি বাড়ি সিসি ক্যামেরা লাগিয়ে দেখ, ও তো আসে না, ওটা আরো ভালো হবে। ও বছরের ভিতরে একবারও আসে না, জিতার পর থেকে একদিনও মানে কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে এর পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা। আগামী দিনে সেই ভুলের সংশোধন 29-এ আসতে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বড়দায় পাঠিয়ে দেবো। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেত্রীর ক্ষমতা থাকলে এখানে জিতাবে। মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের ওপরেই বিজেপির পোস্টার। খড়িবাড়িতে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের। খড়িবাড়ির নেতাজি পল্লীতে মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ফ্লেক্সে অন্য দলের পোস্টার লাগানোকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত সরকারি ব্যানারের ওপর ভারতীয় জনতা পার্টির পোস্টার সাঁটানো হয়েছে, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহের দাবি, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে সাড়া পাওয়ায় এবং আসন্ন নির্বাচনের আগে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় বিজেপি পরিকল্পিতভাবে এ কাজ করেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের নেতা কল্যাণ কুমার প্রসাদ বলেন, তাদের সংগঠনে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি নেই, বরং রাজ্যের দুর্নীতির ইস্যু থেকে নজর ঘোরাতে তৃণমূলের কর্মীরাই এমন কাজ করে বিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়িবাড়ি জুড়ে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। স্বাধীনতার পর প্রথমবার ঠিকানা বদলালো প্রধানমন্ত্রীর দপ্তরের। সেবা তীর্থ উদ্বোধন মোদীর। স্বাধীনতার পর প্রথমবার দেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঠিকানা বদলে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উদ্বোধন করলেন সেবা তীর্থ নামক সমন্বিত আধুনিক প্রশাসনিক কমপ্লেক্স, যেখানে স্থানান্তরিত হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও। কেন্দ্রের মতে এটি ভারতের প্রশাসনিক কাঠামোয় যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে উদ্বোধন করা হয় কর্তব্য ভবন 1 ও কর্তব্য ভবন 2-এর। এই দুই ভবনে অর্থ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্পোরেট বিষয়ক, শিক্ষা, সংস্কৃতি, আইন, তথ্য ও সম্প্রচার, কৃষি, রাসায়নিক ও সার, জনজাতি বিষয়ক সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক একই ছাদের তলায় কাজ করবে। দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ভিস্তা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো ভবনগুলিতে মন্ত্রকগুলি পরিচালিত হওয়ার ফলে যোগাযোগের অভাব, প্রশাসনিক জটিলতা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগ ছিল। নতুন পরিকাঠামো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, খরচ কমানো ও স্বচ্ছতা নিশ্চিত করবে। পুরনো পিএমও খালি হলে সেখানে জাদুঘর গড়ে তোলা হবে। রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি। একজন সাংসদকে কি আদৌ সংসদ থেকে সরানো যায়? বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। তিনি লোকসভায় একটি সাবস্ট্যান্টিভ মোশনের নোটিশ জমা দিয়ে রাহুল গান্ধীর সংসদীয় সদস্যপদ খারিজ এবং আজীবন নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণার দাবি করেছেন। এই দাবির পেছনে কারণ হলো রাহুল গান্ধীর লোকসভায় ভারত আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনা। তিনি চুক্তিকে সম্পূর্ণ আত্মসমর্পণ বলে অভিহিত করে অভিযোগ করেন যে এতে ভারতের কৃষি, দুগ্ধ, শক্তি, নিরাপত্তা ও ডেটা স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, রাহুলের বক্তব্য তথ্যহীন, ভিত্তিহীন এবং দেশ বিরোধী। দুবে দাবি করেন, রাহুল সোরস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, ইউএসএআইডির মতো বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত এবং থাইল্যান্ড, কলম্বিয়া এছাড়াও ভিয়েতনাম, আমেরিকা সফর করে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত। রাহুলের ক্ষেত্রে 2023 সালে মানহানি মামলায় সাজা হয়েছিল, যার ফলে সদস্যপদ খারিজ হয়, কিন্তু সুপ্রিম কোর্ট সাজা স্থগিত করে পদ পুনর্বহাল করে। বর্তমান নোটিশের ফলাফল সংসদীয় প্রক্রিয়া ও সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করবে, তবে বিধি মেনে বহিষ্কার সম্ভব। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।